আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গাবার্ড বাহরাইনে একটি নিরাপত্তা সম্মেলনে গিয়ে যে বক্তৃতাটা দিয়েছেন, এটার উপর অনেক ধরনের আলোচনা হয়েছে। আমি বক্তৃতাটা শেষ পর্যন্ত দেখলাম, ভালো করে শুনলাম, এবং আমার মনে হলো যে এটা নিয়ে আমাদের কথা বলা দরকার। আর আপনারা খেয়াল করেছেন যে আমি সাধারণত বিদেশি ইস্যুগুলো নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করি না। আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো দেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা। যা হোক, তবে মাঝে মাঝে এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলুন বা যেগুলো আমাদের জন্য প্রাসঙ্গিক, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সিনিয়র অফিসিয়ালের বক্তব্য, এগুলো ইন্টারপ্রিট করার দরকার আছে। দরকারটা এই জন্য আছে যে বাংলাদেশে এখন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কূটনীতির ভাষা, সেগুলো বিটুইন দ্য লাইন পড়ার মতো মানুষ খুব একটা নাই। আমরা দীর্ঘদিন ধরে কি দেখেছি, আমাদের যে এই কি বলে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে আমি হাটহাজারী মাদ্রাসার একটা এক্সটেনশন বলি, আপনারা কি কখনো দেখেছেন যে এই হাটহাজারী মাদ্রাসা থেকে যেসব কূটনীতিক বের হয়, এরা কি কোনো কিছু ব্যাখ্যা করে বলতে পারে? টেলিভিশনে তো আসে না। আমরা টেলিভিশনে কাদেরকে দেখি? ফরেন সার্ভিস থেকে সবচেয়ে বেশি দেখি অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরকে। এর আগে আমরা অবশ্য অ্যাম্বাসেডর শমশের মবিন চৌধুরীকে দেখতাম। তো এই দুইজন নিয়েই একটু কথা বলি। প্রথম কথা হলো যে শমশের মবিন চৌধুরী প্রবীণ মুক্তিযোদ্ধা, উনি ভালো বিশ্লেষণ করতে পারতেন, প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতেন। আর হুমায়ুন কবির ছিল, তিনি ছিলেন আর কি, আমি যত বাংলাদেশি কূটনীতিক দেখেছি সবচেয়ে সম্ভাবনাময় একজন মানুষ। এবং আমি বয়সে ওনার অনেক ছোট, আমার বস ছিলেন কিছু। একটা মানুষ দেখেন, আমার থেকে কত 20-25 বছরের বেশি বয়সী একটা মানুষ আমার চোখের সামনে নষ্ট হয়ে গেল আর কি। নষ্টটা কি রকম দেখেন, হুমায়ুন কবির নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে বলে, হতে পারেন উনি মুক্তিযোদ্ধা, আমি জানি না। উনি জাসদ করতেন সেটা সঠিক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন এবং উনি বিশেষ করে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি খুব পছন্দ করেন, অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে মিটিং হয় ওগুলোতে পার্টিসিপেট করা ওনার সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। উনি ভালো মানুষ একজন, কথা সুন্দর করে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন। কিন্তু দেখেন, ছোটখাটো বিষয়ে না কি বড় বিষয় জানি না, উনি যুক্তিটা হারিয়ে ফেলেছেন। একটা মানুষ যখন যুক্তি হারিয়ে ফেলে, যেটা আমাদের মূল বিষয় হওয়া উচিত, তখন সে আর সত্য কথা বলতে পারে না। এখন হুমায়ুন কবিরকে দেখা যায় যে 2024-এর জঙ্গিদের সব জায়গায় জঙ্গিদেরকে ইয়াং জেনারেশন বলে, হুমায়ুন কবির মনে হয় যে ইয়াং জেনারেশনের মাথা বোঝার একজন বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক। হুমায়ুন কবির যদি সঠিক পথে থাকতেন, তবে সঠিক পথে থাকতে পারে না কেন, এই জিনিসটা নিয়েও আমি একদিন বিশ্লেষণ করব। আজকে মূল প্রসঙ্গে চলে যাই। বাংলাদেশে আরেকজন আপনি দেখবেন, আসলে আমাদের কূটনৈতিক অঙ্গনে আমাদের রাষ্ট্র কখনো কূটনীতিক তৈরি করার কিন্তু চেষ্টা করে নাই। আপনি খুব ভালো একজন কূটনীতিক হলে আপনি কার কথা বলবেন? ফারুক সোবহানের কথা বলবেন। ফারুক সোবহানের কথা বলতে বলতে আমাদের কিছু আমার নিজেরই কিছু বস, ফারুক সোবহান তো অনেক আগের, আমরা ছোটবেলার চাকরিতে ছিল, শুয়ে যায়। কিন্তু ফারুক সোবহানরা দেখেন অত্যন্ত বাজে মানুষ হিসাবে। ফারুক সোবহানের বড় ভাই রেহমান সোবহানকে তো ইদানিং আমরা এই যে আলী রিয়াজদের সাথে 5-6 জনের যে ছবি করে একটা কয়দিন আগে একটা ফটো কার্ড ছাড়া হয়েছিল, সেখানে আমরা রেহমান সোবহানকেও দেখলাম। রেহমান সোবহান ক্রেডিট নেয়, সে বঙ্গবন্ধুর সাথে কাজ করেছে। কিন্তু দেখেন, ফারুক সোবহান বলুন, রেহমান সোবহান বলুন, এই লোকগুলো সব পাকিস্তানি। অর্থাৎ এরা খুব সম্ভবত, আমি জানি না এদের অরিজিনাল চেহারা দেখে মনে হয় এরা ভারত থেকে এসেছিল পূর্ব পাকিস্তানে। বদরুদ্দিন ওমরও তাই। দেখেন, এরা এসেছিল কিন্তু পাকিস্তানটা যখন ভেঙে গেছে, এদের হৃদয়ও ভেঙে গেছে। এরপরেও এরা আমাদের মূলধারার সাথে মেলার চেষ্টা করেছে, কিন্তু এদেরকে আপনি মূলধারার কোনো প্রয়োজনের সময় আপনি পাবেন না। ফারুক সোবহানের জন্য শেখ হাসিনা কি না করেছে। শেখ হাসিনা ফারুক সোবহানকে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পোস্টের জন্য, খুব সম্ভবত কমনওয়েলথেরই,
এখন ভুলে গেছি, অনেক আগের ঘটনা। নমিনেশন দিয়েছে, ওনাকে টাকা কোটি দিয়েছে সারা পৃথিবী ভ্রমণ করার জন্য, পাস করতে পারে নাই। এত বড় মানে মানে এত বড় কূটনীতিক। আমাদের কিছু কিছু অফিসার আড়ালে আবডালে বলে যে টেক্সট বুক ডিপ্লোম্যাট। হ্যাঁ ঠিক আছে, আচার আচরণে ভোগ বিলাসে এরা টেক্সট বুক ডিপ্লোম্যাট, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ধান্দাবাজিতে হলো সবচেয়ে বড় ডিপ্লোম্যাট। আর ধান্দাবাজগুলো টেলিভিশনে এসে কখনো কথা বলবে না। অনেক গভীর জলের মাছ ফারুক সোবহান, কিন্তু পাকিস্তানি। ফারুক সোবহানেরই খুব প্রিয় পাত্র। ফারুক সোবহান যখন ফরেন সেক্রেটারি ছিল, এই কি বলে আমাদের হুমায়ুন কবির সাহেব তার পরিচালক বা পিএস টাইপের একটা পোস্ট আর কি, আমরা ফরেন মিনিস্ট্রি থেকে বলি পরিচালক। আসলে এখানে অনেক আচ্ছা সেটাও বাদ দিই। এই পরিচালক থাকাতে ফারুক সোবহানেরই খুব প্রিয় পাত্র হলো এই হুমায়ুন কবির। এবং দেখেন হুমায়ুন কবির এখনো ওই ফারুক সোবহান কি একটা তৈরি করে দিয়েছে, ওইটারই সে পরিচালক। অর্থাৎ আপনার যদি ওস্তাদ যদি মন্দ লোক হয়, আসলে ছাত্র কখনো ভালো মানুষ হতে পারে না। হুমায়ুন কবিরের জন্য আমার দুঃখ হয় এই জন্য যে বাংলাদেশের যেসব মানুষের পোটেনশিয়াল ছিল দেশের জন্য কন্ট্রিবিউট করার, হুমায়ুন কবির হয়তো ওই লেভেলে পরিচিতি পাননি, কিন্তু ওনার তো ওই ধরনের যোগ্যতা পোটেনশিয়ালটা ছিল। পিনাকির যেমন পোটেনশিয়াল ছিল, সলিমুল্লাহর যেমন পোটেনশিয়াল ছিল। হ্যাঁ, আর ফরেন সার্ভিসের লোকগুলো যেহেতু বেশিরভাগই হুজুর হয়ে যায়, অন্তত হুমায়ুন কবির তো হুজুর হয় নাই। তো এই লোকটার থেকে সে যদি সঠিক চিন্তা করতে পারতো, অথবা ইচ্ছে করে বা ছোটখাটো লোভের জন্য হয়তো আওয়ামী লীগের সরকার তাকে গুরুত্ব দেয় নাই বা কোনো একটা কিছু হয়েছে, এগুলো অনেক কিছু জানি, বাট সেগুলোর দিকে বলবো যাব না। কিন্তু কথা হলো যে তাহলে আমার চরিত্রটা কোথায়, আমার চরিত্রটা কোথায় আর কি। মানে আমি লোভের জন্য যদি বা আমি কিছু পাইনি এই জন্য যদি আমি অন্য পক্ষে চলে যাই, এখানে সততাটা কোথায়, মানবিকতাটা কোথায়, বোধ বুদ্ধিটা কোথায়? ফলে আপনারা আরো যেমন ধরেন বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করে আরো কিছু ছেলে মেয়ে আছে, শাহাবানাম, খানটান, এগুলো দেখেন যেগুলো এরা আসলে হলো যে পানির আকৃতির। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় একভাবে বিশ্লেষণ করবে, কালকে বিএনপি ক্ষমতায় একভাবে বিশ্লেষণ করবে। অর্থাৎ কিছু লাইন পড়ে দেয়া আর সরকারের চেহারার দিকে চেয়ে, অর্থাৎ এখন ইউনূসের চেহারার দিকে চেয়ে কথা বলবে, এগুলো তো বিশ্লেষণ না। আমি শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে কথা বলি, আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলি, আমি বিশ্বাস করি এটাই আমাদের পথ। কিন্তু আমি আপনাদের এমন কিছু বলবো না কোনো কিছু বিশ্লেষণ করতে গিয়ে সেটা অর্থাৎ মিথ্যা বলে আমি শেখ হাসিনার পক্ষ নিব না। আমি যেখানে যেটা ভুল আছে সেটা বলবো। তো যাই হোক, অনেক ভূমিকা দিয়ে দিলাম, কারণ হলো যে যেটা বলতে যাচ্ছি এটা আসলে আজকে হয়তো শেষ করতে পারবো না। যদি 2 দিন লাগে আমি দুটো করব। আবার অনেকে অভিযোগ করেন যে ভিডিও লম্বা হলে শুনতে চায় না ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সব কথা মিলিয়ে দেখা যাক। এখন তুলসী গাবার্ডের এই বক্তৃতাটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে বক্তৃতাটা দেখলেই বোঝা যাবে। বক্তৃতাটাতে তিনি বেশ কিছু কথা বলেছেন, সেটা আগে বক্তৃতাটা কি, আমরা কিভাবে পড়বো সেটা একটু দেখি। এই বক্তৃতায় তিনি যেটা বলেছেন সেটা যে অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক, যেটা ইউনূসের চামড়ার উপর কি প্রভাব ফেলবে বলতে গেলে যে অংশটা বলতে হয় সেটা বলছি। সেখানে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর, উনি বলেছেন যে ফর ডিকেটস, অর্থাৎ যুগের পর যুগ আর কি, ডিকেট আর যুগ তো প্রায় কাছাকাছি তাই না, 12 বছর আর 10 বছর, মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ বা নেশন বিল্ডিং একটা পলিসি আপনার তারা ফলো করেছে। অর্থাৎ কোনো দেশের সরকার ফেলে দেয়া নেশন বিল্ডিংটা, উনি যেটা বলেছেন যে আসলে জিনিসটার সঠিক অর্থ হবে নেশন বিল্ডিং এর নামে অন্য দেশের সরকার ফেলে দেয়া। এবং এটা অনেক সময় তিনি একটা খুব সুন্দর শব্দ ইউজ করেছেন। আমি আসলে বিটুইন দ্য লাইন এখন যাচ্ছি না, শুধু ইংরেজিটা কিভাবে পড়বেন সেটা, মানে ভাষার শিক্ষক হিসাবে বলছি। উনি বলেছেন যে হ্যাজ বিন ট্র্যাপড ইন এ কাউন্টার প্রোডাক্টিভ অ্যান্ড এন্ডলেস সাইকেল অফ রেজিম চেঞ্জ অর নেশন বিল্ডিং। অর তিনি ইউজ করেছেন, আসলে জিনিসটা হবে দুটো একই। ওনারা যে নেশন বিল্ডিংকে রেজিম চেঞ্জ হিসাবে ব্যবহার করেছেন। যদি বিটুইন দ্য লাইন পড়েন বা প্র্যাকটিক্যালি কি ঘটেছে সেটা হলো যে আসলে নেশন বিল্ডিং এর নামে তারা রেজিম চেঞ্জ করেছে, মানে এই পলিসি তারা নিয়েছে যুগের পর যুগ ধরে। যুগটাও কিন্তু অনেক দীর্ঘ, আমি সেখানে আসছি। তারপর উনি বলেছেন ইট ওয়াজ এ ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ অফ টপলিং রেজিমস, trying to impose our system of governance on others, intervening in conflicts that were barely understood, and walking away with more enemies than allies.
খুবই সুন্দর কথাগুলো, এবং কথাগুলোর অনেক গুরুত্ব আছে। এখানে তিনি বলেছেন যে অর্থাৎ আমরা ধরে এক সাইজের জুতা সবাইকে পরিয়ে দেওয়া হয়েছে, তাহলে যার পাটা 46 জুতাটা যদি হয় 40 নাম্বারের, অনেক কষ্ট না তার পায়ের জন্য। আবার যদি পায়ের সাইজ হয় 52, জুতাটা হয় 40, তাহলে তার জন্য তো এটা আসলে ফিট করে না। একটা রিয়েলাইজেশন আর কি এই জায়গাটার মধ্যে, রিয়েলাইজেশনটা কার সেটা আমি পরে আসি। এবং যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা তিনি বলেছেন যে এমন সব কনফ্লিক্টে তারা এখানে জড়িয়ে গেছে যেগুলো বেয়ারলি আন্ডারস্টুড। এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ বেয়ারলি আন্ডারস্টুড মানে ভালো করে বুঝে নেয়, অলমোস্ট না বুঝে। এটা আমি দীর্ঘদিন ধরে আমি চিন্তা করে এসেছি, আমি দু এক জায়গায় বলেছিও লিখেছিও যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার বোঝার বিষয়টা খুবই সীমিত। এটা এই প্রথম আমরা স্বীকার করতে দেখলাম তুলসী গাব্বার্ডকে, যে তারা বোঝে কম। তারপরে উনি বলেছেন যে দ্য রেজাল্ট trillions spent, countless lives lost, and in many cases the creation of greater security threats. প্রতিটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার সাথে মিলে। তবে একটা শব্দ আমার কানে লেগেছে, যেটা যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো কথা বলেন যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে, বা সজীব ওয়াজেদ জয় যদি কোনো কথা বলেন যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে, সেরকম একটা শব্দ এখানে আমার কানে লেগেছে, সেটা হলো কাউন্টলেস লাইভস লস্ট। অর্থাৎ এই সবের ক্ষেত্রে যে খুন খারাপি হয়েছে, কাউন্টলেস লাইভস, এগুলোর দায়িত্ব তিনি স্বীকার করে নিলেন। তবে দায়িত্ব স্বীকার করে নেওয়াটার দীর্ঘমেয়াদী কিন্তু সিগনিফিকেন্স আছে। তবে উনি করেছেন মানে এটা বোঝা যায় যে এটা অবশ্য উনি এটার জন্য তার নিজে দায়ী হবেন না, প্রেসিডেন্ট ট্রাম্পও দায়ী হবে না, দায়ী হবে তার আগের লোকগুলো। এরপরে উনি বলেছেন যে দিস মার্কস এ ক্লিয়ার শিফট আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্পস আমেরিকা ফার্স্ট এজেন্ডা, a policy of principled realism that emphasizes diplomacy over domination, regional stability over reckless wars, and economic cooperation over endless conflict. For too long, we justified wars of choice under the banner of democracy, masking self-interest as moral duty. That era of moral hypocrisy is over. We are not the world's policemen, we are its partner, a nation that leads by example, not by coercion. এতটুকুনি এই বক্তৃতাটার সিগনিফিকেন্ট অংশ ছিল, এবং এটার শব্দচয়নগুলো খুব সুন্দর এবং বাস্তবতার সাথে মিলে, এবং সত্য তুলে ধরার একটা সাহস এখানে দেখা গেছে। তো পুরো জিনিসটা নিয়ে আমাকে একটু কথা বলে আমি পরবর্তীতে, যদি আজকে শেষ না করতে পারি, মনে হয় পারবো না, আমি পরবর্তীতে এটা আমাদের জন্য কিভাবে রিলেভেন্ট, ইউনূসের গায়ের চামড়ার উপর এটার কি প্রভাব আছে সেখানে যাব। তার আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে একটু আলোচনা করি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেটা বাংলাদেশের ক্রিকেট ক্ষেত্রটা যেভাবে সমৃদ্ধি লাভ করেছে, যে সাকিব আল হাসান তৈরি হয়েছে, আপনার সব ঠিক আছে, এই ক্রিকেট ক্ষেত্রটা প্রসারিত হয়েছে। সেই দেশে শিক্ষার প্রসার হয় নাই, সেই দেশে শিক্ষকদের ভালো হয় নাই, সেই দেশে কোনো সাহিত্যের কোনো সমৃদ্ধি হয় নাই, আপনার শিল্পের সমৃদ্ধি হয় নাই, বিজ্ঞানের সমৃদ্ধি হয় নাই। যে জিনিসগুলো, অর্থাৎ আপনার যে কোনো একটা রাষ্ট্রের যদি আপনার উন্নতি করতে হয়, সেই রাষ্ট্রকে আপনি সব ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের উন্নতি হয়েছে অবকাঠামোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, আর ক্রিকেটের অবকাঠামো উন্নতি দরকার ছিল, ক্রিকেটের উন্নতিও দরকার ছিল, কিন্তু পাশাপাশি অন্য উন্নতিগুলো না হওয়াতে এইটা দুইটাই একটা মানে আলাদা সেল গ্রোথ হিসাবে, টিউমার হিসাবে হয়ে যায় আর কি। যাই হোক, ওইটা একটু কথাটা বললাম আগে। মার্কিন যুক্তরাষ্ট্র ওই রকম একটা গ্রোথ পৃথিবীতে, একটা টিউমারের মতো গ্রোথ। এই গ্রোথটা কেন হয়েছে? বাংলাদেশে যেমন আমরা যদি শিক্ষাটাকে সবচেয়ে গুরুত্ব দিতাম, শিক্ষাটাকে আপনি গুরুত্ব দিতে হলে কি করতে হবে? সম্মানিত দর্শক, এখন যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা কিছুটা রহস্যময়, আবার কিছুটা বিশেষ চিন্তার বিষয়। কারণ এই খবরের সঙ্গে জড়িয়ে আছেন 44 জন সাবেক সেনা কর্মকর্তা, এবং প্রায় প্রত্যেকেই উচ্চপদস্থ। এমনিতেই এখন সময়টা ভালো নয়, আমরা জানি। রাজনীতির মাঠের খবর তেমন সন্তোষজনক নয়, কিংবা আশা জাগা নিয়ে নয়। এর উপর অতি সম্প্রতি বেশ কজন সিনিয়র সার্ভিং সেনা অফিসার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচার নিয়ে সকল মহলই একটু টেন্সড, এটা আমরা বুঝতে পারি। আজকের খবরটি যেহেতু অবসরপ্রাপ্ত 44 জন সেনা কর্মকর্তাকে নিয়ে,
তাই এর পেছনের কার্যকারণ কি, সূত্র কি, উদ্দেশ্য কি, এটা কতটা সত্য, কতটা গুজব, এগুলোই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই। সামরিক পরিমণ্ডল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এখন এটি নিয়েই আলোচনা চলছে। কেন 44 জন সাবেক সেনা কর্মকর্তা আকস্মিকভাবে কক্সবাজার সফরে গেলেন? ঢাকা থেকে তারা আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট বিমানে চলে গেছেন কক্সবাজারে এবং সেনাবাহিনী পরিচালিত 5 তারকা বেওয়াচ হোটেল কক্সবাজারের ইনানিতে সেই বেওয়াচ হোটেলে তারা থেকেছেন। তারা 30 অক্টোবর গেছেন, আজ 2 নভেম্বর তারা ফিরে এসেছেন। 44 সদস্যের এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া। এই দলে আরো ছিলেন 8 জন মেজর জেনারেল, 12 জন ব্রিগেডিয়ার জেনারেল, 1 জন কর্নেল, 1 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন মেজর। এছাড়া কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও ছিলেন। শোনা যাচ্ছে পুরো বেওয়াচ হোটেলটি তারা 2 দিনের জন্য বুক করেছিলেন। মানে এমন বুক করেছেন যে এই সময় ওই হোটেলে অন্য কোনো গেস্টকে অ্যালাউ করা হয়নি, নেওয়া হয়নি। এমনকি অনলাইন বুকিং এ চেক করেও দেখা গেছে সোল্ড আউট অপশন দেখা গেছে। প্রশ্ন হচ্ছে যে এমন আয়োজন, এমন গোপনীয়তা, এসব কারণেই আসলে প্রশ্ন উঠছে এটা কি নিছক ভ্রমণ, অবকাশ যাপনের জন্য কক্সবাজার সফর, নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে গেট টুগেদার আয়োজন করা। বিষয়টি নিয়ে আইএসপিআর এবং সেনা সদরও তেমন কোনো তথ্য প্রকাশ করেনি। সফরটি সেনা সদরের সৌজন্যে হয়েছে এমনটা শোনা গেছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু আইএসপিআর বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এত বড় একটা আয়োজন, সবাই সেনা বিমানে চড়ে গেলেন, কক্সবাজারের সেনা হোটেলে থাকলেন, অথচ আইএসপিআর জানে না, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আরেকটি বিষয়, এই ভ্রমণে বা গেট টুগেদার যাই বলুন না কেন, অংশগ্রহণকারীদের প্রোফাইল নিয়েও কিন্তু কথা উঠেছে, প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে এই সফরে আওয়ামী ঘরানার কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা ছিলেন, যাদের কেউ কেউ ভারতপন্থী বলেও পরিচিত, এমনটি বলা হচ্ছে। এটিকেই আবার মূল ইস্যু করতে যাচ্ছে আরেকটি গ্রুপ। এই জন্যই মনে হচ্ছে এর পেছনে কিছুটা গুজবের মিশেলও থাকতে পারে। জানা গেছে এই টিমে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা। এছাড়া ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান, তিনিও বীর মুক্তিযোদ্ধা, এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, তিনি ভারতের পদ্মশ্রী পদক পেয়েছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তা আমার প্রশ্ন হচ্ছে যে এ কারণেই কি বলা হচ্ছে যে আওয়ামী ঘরানার সাবেক সেনা কর্মকর্তারাও এই সফরে গেছেন বা এই গেট টুগেদারে সামিল হয়েছেন? কিন্তু দেখা যাচ্ছে যে 44 জনের মধ্যে উল্লেখ করবার মতো এই 3 জনই উপস্থিত ছিলেন যাদেরকে আওয়ামী ঘরানার বলা হচ্ছে, এবং এই 3 জনের কারণেই পুরো 44 জনের টিমটাই আওয়ামী ঘরানার হয়ে যেতে পারে। আমরা কেন ভাবতে পারি না যে কক্সবাজারে যে সব প্রবীণ সেনা কর্মকর্তা গেছেন তারা সবাই কিন্তু একই ফ্রেটার্নিটির লোক, একই জগতের লোক। এটাই তো তাদের সবচেয়ে বড় পরিচয় যে তারা সেনা পরিবারের সদস্য এবং সবাই অবসরপ্রাপ্ত। তবু তাদের উপস্থিতি নিয়ে কেউ কেউ বেশি আগ্রহী হয়ে আলোচনা করছেন। যারা আলোচনা করছেন তারা হলেন, মানে আমার মনে হয়, বিপরীত ঘরানার লোক, এবং সংখ্যায় মনে হচ্ছে তারাই বেশি। এই ট্যুর ঘিরে আলোচনা হচ্ছে এটা কি অবসরপ্রাপ্তদের অর্থাৎ প্রবীণ সেনা কর্মকর্তাদের নিছক ভ্রমণ কর্মসূচি ছিল, নাকি কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে। জানা গেছে এই সফরে সেনা কর্মকর্তারা গেট টুগেদার পার্টি করেছেন, বিচে ঘুরেছেন, কক্সবাজারের দর্শনীয় এলাকাগুলো ভ্রমণ করেছেন, প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবু কেউ কেউ এটাকে সরলভাবে দেখতে নারাজ। কক্সবাজার থেকে একাধিক সূত্র বলেছে এই ভ্রমণে অংশ নেওয়া কয়েকজন সাবেক কর্মকর্তা সেনা এবং রাজনৈতিক মহলে আবারও সক্রিয় হতে চলেছেন। তারা
ইউনূস সরকারের প্রতি সহানুভূতিশীল এবং নির্বাচনের আগের অস্থির পরিস্থিতিতে নিজেদের ভূমিকা সংগঠিতভাবে মূল্যায়ন করতে চান। তার মানে দেখাতে চান কাউকে যে আমরা সংঘবদ্ধ আছি। আবার অন্য সূত্র বলছে এই সংঘবদ্ধ দেখানোর পিছনে কিন্তু কোনো একটা উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে। আবার অন্য সূত্র বলছে এটা আসলে একটা মনস্তাত্ত্বিক বার্তা। সেনাবাহিনীর একাংশ যেন বুঝতে পারে পুরনো প্রজন্ম অর্থাৎ প্রবীণরা এখনো সক্রিয়, তারা সবকিছু পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনে তারা সামনে আসবেন, প্রয়োজনে কথাও বলবেন। তবে এই বার্তাটা কাকে উদ্দেশ্য করে আমি বুঝতে পারিনি এবং এটা নিয়ে আসলে আলোচনা চলছে। এই খবরে একটা টুইস্টও আছে। কেউ কেউ প্রশ্ন করছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই প্রোগ্রাম সম্পর্কে জানেন বা জানতেন? আমার ব্যক্তিগত ধারণা হলো সেনাপ্রধান অবশ্যই জানেন, কারণ সেনা বিমানে করে যাওয়া, সেনা হোটেলে থাকা বা এ সংক্রান্ত তথ্য সেনাপ্রধানের নলেজের বাইরে থাকার সুযোগ খুব একটা আছে বলে আমার মনে হয় না। একটি সূত্র আবার একথাও বলছে শুরুতে নাকি প্ল্যান ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এই গেট টুগেদারে অংশ নেবেন, মানে তিনিও কক্সবাজারে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যাননি। আমার কাছে এই তথ্যটি বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ অবসরপ্রাপ্তদের সফরে গিয়ে তিনি কি করবেন, সেখানে তার কি কাজ? এছাড়া দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, বিশেষ করে রাজনীতিতে যে টালমাটাল পরিবেশ বিরাজ করছে, এমত অবস্থায় তার ব্যস্ততার সীমা পরিসীমা নেই। আপনারা জানেন তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল উমরা পালনের জন্য, সেটাও তিনি বাতিল করেছেন। হতে পারে এই যে সফরটা কক্সবাজারের, এই যে 44 জন সেনা কর্মকর্তা গেছেন অবসরপ্রাপ্ত, এটা সাদামাটা একটা ভ্রমণ, এটা হতেই পারে। সহকর্মী সেনা অফিসাররা একসঙ্গে কিছুটা সময় পাহাড় এবং সাগরের কাছে গিয়ে কাটাতে চাইতেই পারেন। আবার এর মাঝে এটাও থাকতে পারে যে বিশেষ কোনো রাজনৈতিক কর্মপরিকল্পনা সেখানে আছে। এটা যেন কেউ মনে না করে, এজন্য ঢাল হিসেবে কতিপয় পরিবারের নারী সদস্যদেরও হয়তো সাথে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনা যাই হোক না কেন, 44 জন সাবেক সেনা কর্মকর্তার কক্সবাজার সফর নিছক অবকাশ যাপনের উদ্দেশ্যে ছিল কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। এর পেছনে গভীর কোনো বার্তা থাকলেও থাকতে পারে। দেশের রাজনীতি যখন অস্থির, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নিয়ে তর্ক যখন তুঙ্গে, গণভোট নিয়ে চলছে বাহাস, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আছে বিভাজন এবং নির্বাচনের আয়োজন নিয়ে সন্দেহ সংশয় তো আছেই, ঠিক তখনই 44 জন সাবেক সেনা কর্মকর্তার এমন কক্সবাজার ট্যুরকে রহস্যময় না বললেও হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।